আরব রাষ্ট্রগুলো এখন কিন্তু মরার উপর মানে খরার ঘা অবস্থা। তারা যুদ্ধে সরাসরি ফ্রন্টলাইনার হিসেবে অংশ নিতে পারছে না, অনুরূপভাবে তারা অংশ না নিলেও তাদেরকে কিন্তু এখন যুদ্ধের খরচ দিতে হবে। তাহলে ট্রাম্পের যে কূটকৌশল এটা তারা খুব ভালো করেই জানে, যদি আমরা ট্রাম্পের এই মানে কূট চালে তারা পা দেয়, তাদের নিজেদের রাষ্ট্রের জন্যই তাদের ভয়াবহতা হবে। প্রিয় দর্শক, আমরা কি এক শান্ত পৃথিবীর একেবারে শেষ প্রহরে দাঁড়িয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার রক্তাক্ত জন্ম দেখছি? আজ আমরা এক এমন পৃথিবীতে বাস করছি যেখানে বেইজিংয়ের একটি নীতিগত সিদ্ধান্ত কিংবা মধ্যপ্রাচ্যের একটি তেলের কূপের বিস্ফোরণ সরাসরি প্রভাব পড়ে ঢাকার মানুষের ডাইনিং টেবিল আর দৈনন্দিন খরচে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাতের দাবানল কি কেবল ভূখণ্ডের লড়াই, নাকি এটি একটি নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রসব বেদনা? ইতিহাস সাক্ষী, প্রতিটি বড় সংঘাতের পরই পৃথিবীর মানচিত্র এবং অর্থনীতির চাকা নতুনভাবে ঘুরেছে। আমরা কি তবে এক ডলার মুক্ত বহুমুখী বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি? এইসব প্রশ্নেরই জবাব জানবো আজ। আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজ আমরা আলোচনা করব ইউএস ইসরায়েল ইরান যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতি। পরিচয় করিয়ে দিই যারা আছেন আলোচনায়। আমার সঙ্গে আছেন লেখক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাকিল মাহমুদ, এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ নাহিয়ান সাজিদ খান। দুজনকেই স্বাগত আমাদের এই আলোচনায়। প্রথমেই জনাব নাহিয়ান, আপনার কাছে আসতে চাই। মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ প্রধানত একটি আঞ্চলিক সংঘাত ছিল, এটি একটি ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। আপনি কি মনে করেন? এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের পরিস্থিতিতে যেটা আপনি শুরুতেই বলেছেন, এটা বৈশ্বিক প্রভাব দেখা যাচ্ছে, সেটা ইউক্রেনেরই হোক অথবা ইউএস চায়নার ইসরায়েলেরই হোক। এই প্রভাবে সারা বিশ্ব অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা বাংলাদেশ, এবং অন্যান্য গবেষণা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গবেষকরা সবসময় বলছেন যে এই বৈশ্বিক সংঘাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হবে ডেভেলপিং কান্ট্রিরা, যারা অর্থনৈতিকভাবে উন্নতির দিকে আগিয়ে যাচ্ছিল, যেটা পরবর্তীতে কোভিড-19-এর কারণে বাধাপ্রাপ্ত হয়। এবং তার পরবর্তীতে আমরা কন্টিনিউয়াসলি ইউক্রেন থেকে শুরু করে এই যুদ্ধ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা যুদ্ধে আমাদেরকে প্রতি মুহূর্তে পিছনে ঠেলে দিচ্ছে। এটা শুধু বাংলাদেশেরই গল্প না, বিশ্বের সমস্ত উন্নয়নশীল দেশের এর ক্ষতির সম্মুখীন, যেটাকে আমরা বৈশ্বিক প্রভাবই বলবো, বৈশ্বিক অর্থনীতির জন্য অশনি সংকেতই বলবো। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শাকিল মাহমুদ, আপনার কাছে আসতে চাই। আমরা কি অজান্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দোরগোড়ায় আছি? এই যুদ্ধের আসলে গতিবিধি কোন দিকে যাচ্ছে? এ তো থামার নয়। বৈশ্বিক মানে ওয়ার্ল্ড অর্ডার এখন যে অবস্থায় আছে, আমরা যদি বলি যে অস্থির, মানে এমন একটি সময় আমরা অতিক্রম করছি যেখানে সবার ভিতরে একটা অস্থির প্রবণতা। এবং আমি সবসময় যেটা বলি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় এসেছিলেন, তখন এসেই কিন্তু সে চায়নার সঙ্গে এক ধরনের ট্রেড ওয়ারে জড়িয়ে পড়েছিলেন। এবং এবারের যদি আপনি ওয়ার্ল্ড অর্ডারটা চিন্তা করেন, ইরানকে ঘিরে এখন মধ্যপ্রাচ্য জুড়ে যা চলছে, এটা রীতিমতো কিন্তু আমরা বলা যায় যে এক ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধের মানে ওয়ার্নিং কিংবা দরজায় কড়া নাড়ার মতো এক ধরনের পরিস্থিতিতে আমরা আছি। কি কারণে দেখেন, শুধুমাত্র যদি গত 2 মাসের অবস্থা আমরা পর্যালোচনা করি, ইউরোপ বলেন কিংবা মধ্যপ্রাচ্য বলেন, সবার ভিতরে এক ধরনের কিন্তু অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র জ্বালানি সিকিউরিটি ইস্যুতে। কারণ দেখেন, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে কাতার থেকে তাদের এলএনজি আমদানি শুরু করলো, মানে গ্যাস দিয়ে তাদের যে জ্বালানির একটা বড় চালান কিন্তু শুরু হলো মধ্যপ্রাচ্য থেকে ইউরোপমুখী। এবং যখন এই যুদ্ধটা শুরু হলো, এবং এখন আমরা দেখছি যে হরমুজ প্রণালী ঘিরে যে কয়েক সপ্তাহ ধরে যে এক ধরনের অচল অবস্থা, পুরো ইউরোপের কিন্তু জ্বালানির একটা পাইপলাইন এখন অফ হয়ে গেছে। এবং ইউরোপ যদি এই অবস্থায় চলতে থাকে, ইউরোপের জন্য ভয়াবহ ক্রাইসিস তৈরি করবে। ইউরোপের জন্য, শুধুমাত্র ইউরোপ না, আপনি চায়না যেহেতু শিল্পায়নের একটা জায়গা, তার এক ধরনের বড়, ইরান থেকে প্রায় 80% জ্বালানি কিন্তু চায়না মানে ক্রয় করে। সেই হিসাবে আপনি যদি চিন্তা করে দেখেন যে এই যে সাপ্লাই চেইন যখন প্রবলেম
শুরু হচ্ছে বিশ্ব বাজারে কিংবা বিশ্ব অর্থনীতিতে। কারণ চীনের শুধুমাত্র শিল্পায়নের জায়গা থেকে শুরু করেন, আমার হাতের যে স্মার্টফোন থেকে শুরু করে একেবারে আমার যে গায়ের যে পোশাক, সমস্ত কিছুর উপরে কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু করে দিয়েছে। কারণ আমার যখন পাইপলাইনটা অফ হয়ে যাবে, শুধুমাত্র হরমুজ না, আপনি এখানে চিন্তা করে দেখেন যে বাবাল মানদেব যেটা রয়েছে ইয়েমেনের বন্দরের কাছে, যেটা তারা কিন্তু হুতিরা তারা এর মধ্যে ঘোষণা দিয়েছে তারাও সেটাও বন্ধ করে দেবে। তাহলে আপনি যদি হরমুজকে বাদ দিয়ে, হরমুজের যদি আমরা অ্যাঙ্গেল চিন্তা করি যে 21 নটিক্যাল মাইল কিংবা 39 কিলোমিটার যাই হোক, এর বিকল্প এপাশে ওমান ওপারে ইরানের যে আমরা যে ট্রায়াঙ্গেল দেখছি, এর বাইরে যদি আমরা বিকল্প কোনো মাধ্যম থেকে চিন্তা করতে যাই, তাহলে কিন্তু দীর্ঘ সময় আমার পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। তাহলে তো এই যুদ্ধ শুধুমাত্র যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক না, এটা তো আমাকেও আক্রান্ত করছে, তেমনি ইউরোপকেও আক্রান্ত করছে, আমেরিকাকেও আক্রান্ত করছে। এবং আরেকটি বিষয় দেখেন, এর আগের যতগুলি মার্কিন প্রেসিডেন্ট তারা কিন্তু এই ধরনের ভয়াবহতা কেউ ক্রিয়েট করার চিন্তা করেনি। এবং আপনি জেনে থাকবেন যে শুধুমাত্র হরমুজ না, ইরানের সবচেয়ে যে বেশি জ্বালানি, যেখানে প্রায় 90% জ্বালানি, যেখানে রপ্তানিযোগ্য জ্বালানির যে রসদাগার, সেই দ্বীপটিকে কিন্তু তারা এখন দখল করার জন্য ঘোষণা দিয়েছে ট্রাম্প। তাহলে এর আগে যতগুলি যুদ্ধ আমরা দেখেছি, সেই ইরাক ইরান যুদ্ধের কথা চিন্তা করেন কিংবা এর আগে যত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, কেউ কিন্তু ওই কেন্দ্রিক দখলের চিন্তা কিংবা ওখানে আক্রমণের চিন্তা করেননি। তাহলে ট্রাম্প যে আগ্রাসী মনোভাব নিয়েছেন, এবং আরও ভয়াবহ হচ্ছে দেখেন, গত এক সপ্তাহ যদি আপনি চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের পুরো মিলিটারি সিস্টেমকে কিন্তু ট্রাম্পের যারা শীর্ষ নেতা ছিলেন 12 জন, তার টপ মোস্ট মিলিটারি লেভেলের যারা শীর্ষ নেতৃত্বকে কিন্তু সবাইকে সরিয়ে দিয়েছেন। ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে তার যে সময়সীমা ছিল এটা শেষ হলে কিন্তু সে অভিযান শুরু করবে, যদি হরমুজ নিয়ে তাদের কোনো ধরনের সিদ্ধান্ত না হয়। এবং এই সিদ্ধান্তের বাইরে যেসব শর্ত দিয়েছে এটা ইরান কখনোই মানবে না। এবং আপনি এটা ধরে রাখেন যে ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব শুধুমাত্র আজকে তার জ্বালানি সিকিউরিটিকে ক্যাপচার করা ইরানের। তো স্বাভাবিকভাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা মানে ঝনঝনানি যদি আমরা বলি, সেটা হয়তো আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ট্রাম্প যেহেতু সে আদতে একজন ব্যবসায়ী মানুষ, তো ট্রাম্পও হয়তো চাইবে না যে ব্যবসায়ীদের যারা সারা পৃথিবীতে পণ্যের যোগান বন্ধ হয়ে যাক কিংবা এক ধরনের টার্ময়েল তৈরি হোক সারা পৃথিবীতে, এটা ট্রাম্প হয়তো নিজেও চাইবেন না। ট্রাম্প বলেছে ইরান যদি শর্ত না মানে তাহলে ইরানের উপর জাহান্নাম তৈরি করবে সে, এরকম একটা থ্রেট সে অলরেডি দিয়ে। এটা দেখেন, যে কোনো যুদ্ধক্ষেত্রে কিংবা রাজনীতির ভাষায় র্যাটরিক বলে একটা বিষয় থাকে, হ্যাঁ। তো ট্রাম্প যেটা বলেছেন এটা অবশ্যই এক ধরনের র্যাটরিক, আমি ধরে নেব। আজকের যে ইস্যুজকে কেন্দ্র করে এই যুদ্ধের কিন্তু আপনি শুরু থেকে লাস্ট 2 মাসের আপনি ফ্ল্যাশব্যাক দেখে আসেন, যুদ্ধের কোনো গতি প্রকৃতি কিন্তু ছিল না। কেন যুদ্ধটা শুরু হলো? না, কোনো কারণ ছিল না। প্রথম শুরুটা হয়েছিল যে ঠিক আছে, তারা আমরা ধরেই নিলাম যে নিউক্লিয়ার ডিল এগ্রিমেন্টে তাদেরকে বাধ্য করার জন্য এক ধরনের, কিন্তু সেখানে শর্ত কি দেওয়া হলো যে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটাকে পুরোপুরি স্টপ করে দিতে হবে। এবং এটা ট্রাম্পও ভালো করে জানে এটা কখনোই মানবে না। এবং আলটিমেটলি এই যুদ্ধটাই শুরু হয়েছে শুধুমাত্র ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য। দ্বিতীয়ত আরেকটা ভয়াবহতা যদি আপনি দেখেন, এই যে পুরো এই প্রক্রিয়ার ভিতরে কিন্তু চায়নার এক ধরনের বড় ইনভেস্টমেন্ট আছে। ধরেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তাদের অয়েল রিফাইনারিতে চায়নার ইনভেস্টমেন্ট আছে। শুধুমাত্র এটা না, তাদের যে পানির শোধনাগার, কারণ মধ্যপ্রাচ্যের এই দেশগুলোয় কিন্তু প্রচুর লবণাক্ত পানি, তারা কিন্তু সুপেয় পানির জন্য একটা বড় খাত হচ্ছে তাদেরকে মানে পানি পিউরিফিকেশনের জন্য যে প্ল্যান্ট, সেখানে কিন্তু চায়নার বিশাল একটি বিনিয়োগ রয়েছে। তাহলে সঙ্গত কারণেই চায়নাও চাবে না যে এই যুদ্ধ দীর্ঘায়িত হোক, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোও চাবে না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। শাকিল, আমি আসবো আবার আপনার কাছে, এই মুহূর্তে নাই আর আপনার কাছে আমি আসতে চাই যে আসলে এই যুদ্ধের প্রভাব আমরা অলরেডি ঢাকায় দেখতে পাচ্ছি, শুধু ঢাকায় না বাংলাদেশে দেখা যাচ্ছে। এবং কিছুদিন আগে জাতীয় সংসদের হুইপ তিনিও ঘোষণা দিয়েছেন যে আজ থেকে 2 মাস পরে প্রায় ঢাকার অর্ধেক মানুষকে ঢাকা ছাড়তে হবে, এবং এই যুদ্ধের ভয়াবহতা 71-এর চেয়েও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন? আমার মনে হয় এই বক্তব্যটা বেসিক্যালি একটা সংকেত আমাদের জনগণের জন্য, নাগরিকদের জন্য, যে সামনের পরিস্থিতিটা, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ গভর্নমেন্টের উচিত এবং আমাদের নাগরিকদের উচিত যে কোনো অবস্থার জন্য প্রস্তুত করা নিজেদেরকে, যে কোনো পরিবেশের, যে কোনো সংঘাত, যে কোনো খারাপ দিকে দেশ বা রাষ্ট্র যাওয়ার জন্য আমাদের অগ্রিম প্রস্তুতির প্রয়োজন আছে। সেজন্য আমাদের এই সংকেতগুলো মানুষকে দিতে হবে।
গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে সেইগুলোই আমাদের পাবলিককে, সিটিজেনকে অ্যাওয়্যার করতেছে যে না, আমরা এরকম একটা পরিস্থিতির দিকে সামনে যেতে পারি। অলরেডি আমরা ফুয়েল কার্ড, রেশনের দিকে যাচ্ছি। আমার মনে হয় ওনার বক্তব্যের সঙ্গে আমি 2 মাসের টাইমলাইন দিয়েছেন, আমি হয়তো আরেকটু বাড়িয়ে বলবো যে 2 মাসের ভিতরেও যদি কোনো রেজাল্ট না আসে, বাট অক্সফোর্ড ইকোনমিক্স একটা স্টাডি বলে যে প্রলংড ইরান ওয়ার যদি 6 মাস চলে তাহলে গ্লোবাল জিডিপিতে হিট হবে, 7.7%-এর বেশি গ্লোবাল ইনফ্লেশন দেখা দিবে, গ্লোবাল এনার্জি ক্রাইসিস দেখা দিবে। এটা হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। মিড টার্ম এফেক্টে বলা যাবে যেহেতু এনার্জির সাথে ইলেকট্রিসিটির একটা সরাসরি সম্পর্ক আছে, যেটা আমরা অলরেডি জানি, হেভিলি ডিপেন্ডেন্ট অন গ্যাস, পার্টিকুলারলি এলএনজি। আমাদের এইটাতে সিটি লাইফ হ্যাম্পার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাবো এগ্রিকালচার একটা ম্যাসিভ এফেক্ট, কারণ আমাদের ইরিগেশন সিস্টেম 80% ডিপেন্ডেন্ট হচ্ছে ডিজেলের উপরে, যেটা আমরা ইম্পোর্ট করি। অ্যাগেন এইটা ইন মিড লং টার্মে আমরা দেখতে পাবো যে একটা ফুড ক্রাইসিস, এবং পরবর্তীতে ইকোনমিক সাপ্লাই চেনের ফলে যেটা আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আরএমজি, যেটা ডিপেন্ডেন্ট অন র ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি, দুইটাই কিন্তু ভয়াবহভাবে হিট হবে। কারণ আমরা যখন আমাদের গভর্নমেন্টের জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে যে একই সময়ে একটা ম্যাসিভ সাবসিডি দিয়ে জ্বালানি এনে সেটা ফ্যাক্টরিতে দেওয়া এবং এট দ্য সেম টাইম আন্তর্জাতিক ট্রেডের অংশ হিসেবে থাকা, র ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করা এবং মার্কেট যেখানে যাবে প্রোডাক্টটা সেই জায়গার সক্ষমতাও চিন্তা করতে হবে। আমি আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ইউএস ইসরায়েল ইরান যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির শঙ্কা নিয়ে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। জনাব শাকিল, আমি আপনার কাছে জানতে চাই যে যুদ্ধের প্রভাবে আসলে বিশ্ব অর্থনীতির চালকের আসনে সম্ভবত একটা পরিবর্তন আসতে চলেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং জ্বালানি বিনিময়ের মুদ্রানীতি কেমন হতে পারে? যদি আমরা এই মুদ্রা বিনিময় হিসাব করি, ধরেন 1940-50 দশক থেকে কিন্তু ডলারের এক ধরনের সুপ্রিমেসি আমরা যেটা দেখে আসছি ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখান থেকে এখন দেখেন চীন ধরেন হরমুজ বন্ধ রেখেছে ইরান, চীন কি তার পার্সেস বন্ধ রেখেছে অয়েল? আপনার কি মনে হয় এটা? তার মানে অবশ্যই একটা বিকল্প রুট চালু হয়েছে তাদের ভিতরে পার্সেজিং, যেহেতু সে প্রায় 80% জ্বালানি ইরানের কাছ থেকে নিচ্ছে, সবচেয়ে বেশি পার্সেস করছে, তাহলে সেটা অবশ্যই ইউয়ানের কাছ থেকে নিচ্ছে। তাহলে এটা স্বাভাবিক কারণে যে আমরা এক ধরনের পেট্রো ডলারের যে অর্থনীতি বলে আসছিলাম এতদিন, সেটা কিন্তু অলরেডি এক ধরনের শিফটিং শুরু হয়ে গেছে। সেটা হতে পারে পেট্রো ইউয়ান হতে পারে, কিংবা পেট্রো রুবল হতে পারে, কিংবা সেটা পেট্রো রুপি হতে পারে। মানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের এই ইরান ইস্যুতে ওয়ার্ল্ড অর্ডারের কাছে কিন্তু অনেক ধরনের চেঞ্জিং শিফটিং হচ্ছে। এবং মানে গ্লোবাল, আপনি যেটা বললেন প্রশ্নে, যে গ্লোবালাইজেশনের যে কনসেপ্টটা আমরা এতদিন পড়ে পড়ে বড় হয়েছে, কিংবা আমরা এতদিন যে যখনই আমরা যুদ্ধ পরিস্থিতি কিংবা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলোচনায় যাই, তখনই কিন্তু ওয়ার্ল্ড অর্ডারের এই জায়গাটা আসে যে সবসময় মার্কিন পরাশক্তি কিংবা আমরা সেই রাশিয়ার কথা চিন্তা করছি। সেখান থেকে কিন্তু আজকে দেখেন এই ইস্যুতে কিন্তু ওই অর্থে রাশিয়ার কোনো মানে অ্যাগ্রেসিভ মনোভাব আমরা এখন পর্যন্ত দেখিনি এই অর্ডারে। সেখানে কিন্তু চায়না এক ধরনের মধ্যস্থতার জায়গা নিয়ে এসেছে। আবার এই যে কমার্শিয়াল চেইনটা সে মেনটেন করার জন্য সে তার ট্রেড লাইনটা মানে চালু রেখেছে। এবং আমার কাছে মনে হয় যে এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু অলরেডি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে এক ধরনের কার্যকারিতা কিংবা ব্রিক্সের এক ধরনের যে ইম্পর্টেন্স, সেটা আমাদের এই অঞ্চলের লোকজনের ভিতরে এক ধরনের কিন্তু অনুভূতিও তৈরি হয়ে যাবে। কারণ আলটিমেটলি যে যুক্তরাষ্ট্রকে ছাড়াও যে এই অঞ্চল চলতে পারে, এ ধরনের কিন্তু একটা সক্ষমতা এদের ভিতরও কিন্তু এক ধরনের মানে অ্যানালাইসিং জায়গা থেকে তৈরি হয়ে যাবে অলরেডি। ধন্যবাদ। আমি একই প্রশ্নে আমি আপনার মতামতটা জানতে চাই জনাব নাইয়ার, যেটা হচ্ছে যে এই যুদ্ধে কি মার্কিন ডলারের রাজত্বের অবসান ঘটবে এবং একই সাথে ইরান বা রাশিয়ার মতো দেশগুলো কি এখন চীনের ইউয়ান বা ব্রিক্সের কোনো মুদ্রার প্রতি বিকল্প মুদ্রাকে অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলবে কিনা? ব্রিক্স যখন এক্সপ্যানশন হয় 2024-এ এবং এই গ্লোবাল সাউথের কথা উনি বলছিলেন, এই দেশগুলোই কিন্তু ইভেনচুয়ালি ব্রিক্সে যোগদান করে এবং ইরান কিন্তু যোগদানের পর থেকে ব্রিক্স পের জন্য অল্টারনেটিভ কারেন্সি ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু খুব ভোকাল ছিল।
এবং পার্টিকুলারলি আমরা জানি ইউক্রেনের ওয়ারের পরে যখন রাশিয়াকে বাধ্য করা হলো সুইফট থেকে বেরিয়ে যেতে, সে কিন্তু রুবেলের মাধ্যমে ট্রেড করা শুরু করে এবং আমরা জানি যে রুবেল খুব স্ট্রং কারেন্সি হিসেবে ইমার্জ করে গ্লোবালি। ইউয়ানের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা তো যেমন রয়ে গিয়েছিল, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম জানি ইরান কিন্তু অলরেডি ইউয়ানের ট্রেড শুরু করে দিয়েছে এবং অয়েল পারচেসের ক্ষেত্রে, যার কারণে এই যে পেট্রো ডলারের যে উনি যেটা বললেন 1950-60-এর দিকে ডলারের উত্থানটা কিন্তু পেট্রো ডলারের সাথে সম্পর্কিত হয়েই উত্থান। তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে ইউয়ানের কিন্তু এটা শুরু, সেও কিন্তু এই পেট্রো ইউয়ানের দিকে আগানোর পথে প্রথম পা দিয়ে ফেলেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যে একটা বড় স্ট্রেংথ ইউএস ডলারের হচ্ছে দ্য ব্রিটেন উড ইনস্টিটিউট, যেটার উপরে এখনও গ্লোবাল ইকোনমিক অর্ডার অনেক অংশেই ডিপেন্ডেন্ট। যদিও WTO, IMF থেকে শুরু করে আমরা সব ক্ষেত্রেই দুর্বলতার দিকে দেখতে পাচ্ছি অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে, তারপরেও এই ট্রেডটা একটা জিনিস হয়তো করতে পারে, সেটা হলো ডলারকে সিঙ্গেল মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কারেন্সির পজিশন থেকে হয়তো ডলার ইভেনচুয়ালি লং রান আর থাকতে নাও পারে। ধন্যবাদ আপনাকে। জনাব শাকিল, এখন যেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী, এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, আবার ইরানও তেলবাহী জাহাজগুলোর উপর এক ধরনের ট্যাক্স আরোপ করতে চাচ্ছেন, শেষমেশ হরমুজ কার দখলে থাকবে বলে মনে করছেন? হরমুজের যদি ইতিহাস আপনি দেখেন, হরমুজ কিন্তু সেই মানে পার্সিয়ান যে রাজা ছিল পেরো, তার সম্ভবত তার স্ত্রী মানে হুরমিজাদ, ওই সময় থেকে কিন্তু সেই নামকরণ, মানে প্রায় সেটা 309 কি 10 খ্রিস্টাব্দ হবে তখন থেকে। তো স্বাভাবিক কারণে এই জলপথটার কিন্তু অস্তিত্ব প্রায় 1000 বছর ধরে আমরা দেখে আসছি। এরপরে আমরা যদি একটু পিছনে তাকাই, যে আমাদের পর্তুগিজরা যারা জলদস্যু ছিল, স্বাভাবিক কারণে আমার মানে বছর 2 সেখানে কাটানোর সুযোগ হয়েছে পর্তুগিজদের সঙ্গে। তো স্বাভাবিক কারণে এখনও কিন্তু ওখানে দেখেছি যে পর্তুগিজদের এক ধরনের মানে জলপথের প্রতি এক ধরনের যে তাদের ভালোবাসা কিংবা সেই কমার্শিয়াল হাব, এবং এখনও দেখবেন ওখানে সমুদ্র তীরে সেই ওই সময় পর্তুগিজদের যে এক ধরনের সুপ্রিমেসি ছিল, সেই বড় বড় ট্রেড ভবনগুলো এখনও রয়েছে। ধরেন এক একটার বয়স 1000 বছর, 1500 বছর। তো স্বাভাবিক কারণে পর্তুগিজরাও তো এই অঞ্চলে প্রায় 150-200 বছর নিয়ন্ত্রণ করেছে হরমুজের। তারপরে ইরানের এখনকার যে অবস্থান, তাও তো প্রায় 400-500 বছর হয়ে গেছে, মানে পারস্যের মানে যে আমরা মানে নীতি নির্ধারণ বলেন কিংবা নিয়ন্ত্রণ বলেন, এর মাঝে হয়তো কিছুদিন ব্রিটিশদেরও নিয়ন্ত্রণ ছিল। তো স্বাভাবিক কারণে এই জলপথটা কিন্তু এক ধরনের শিপমেন্টের ভিতর দিয়ে দিয়ে এই অবস্থায় এসেছে। তো যদি নূতন ওয়ার্ল্ড অর্ডারে আজকে যদি এই যুদ্ধে আমরা ধরেই নেই যে আমাদের ইরান কিংবা চায়না ব্লক যদি জয়ী হয়, তাহলে স্বাভাবিক কারণে ট্রাম্পের এইখানে মানে খবরদারি করার কোনো সুযোগ নেই। কিংবা সে যদি ধরে রাখেন যে ট্রাম্প তার যে অ্যাগ্রেসিভ ফোর্স, আমি যেমন আলোচনার শুরুতেই বলেছি, ট্রাম্প কিন্তু তার মার্কিন যে প্রতিরক্ষা বাহিনীর সিস্টেমেটিক মানে রান অর্ডারে কিন্তু এক ধরনের চেঞ্জ এনেছেন, 12 জনকে সরিয়ে দিয়েছেন। তো স্বাভাবিক এখন যদি সে মনে করেন যে আমার এই খারক দ্বীপটা আমার নিতে হবে, তো স্বাভাবিক কারণে খারক দ্বীপ নেওয়ার অন্যতম কারণই হতে পারে যে আমার হরমুজকেও আমার নিয়ন্ত্রণে নিতে হবে। তো আমি মনে করি যদি এখন অ্যাগ্রেসিভলি যদি ট্রাম্প এই কোনো ব্লাস্ট করে কিংবা ধরেন সেখানে যদি তার এখন মূল টার্গেট হচ্ছে, যেহেতু সমস্ত ঘাঁটিগুলো বিলীন করে দিয়েছে, সে যদি এই খারক দ্বীপটাকে নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে এখানে প্রথম স্টেজই হচ্ছে তার একটা সামরিক ঘাঁটি স্থাপন করবে সে। তো সামরিক ঘাঁটি স্থাপন করলে কিন্তু এই অঞ্চলে তার হরমুজ সহ এই অঞ্চলে তার খবরদারির একটা বড় ধরনের একটা স্পেস ক্রিয়েট হবে। আমি আলোচনায় বলছি স্বাভাবিক কারণে হরমুজের নিয়ন্ত্রণটা খুব একটা মানে সহজসাধ্য যুক্তরাষ্ট্রের জন্য হবে না, এটা আমি মনে করি। দ্বিতীয়ত, যদি এখানে যদি ট্যাক্স সিস্টেম চালু করে, তো স্বাভাবিক কারণে যদি ট্যাক্সের ব্যবস্থাটা হয়, এক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমারাই, হ্যাঁ, এবং যেটা ভালো করে ইরান জানে। এবং স্বাভাবিক কারণেই ট্রাম্পের মূল টার্গেট হচ্ছে হরমুজকে নিয়ন্ত্রণ করতে হলে তার খারক দ্বীপকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং খারক দ্বীপ নিয়ন্ত্রণ করতে সেটা স্বাভাবিক কারণে তো কোনো মানে সমঝোতায় সম্ভব না, সেটা অবশ্যই তার মিলিটারি ইন্টারভেনশন দরকার হবে সেখানে। তো সে জোরপূর্বক যদি এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেটাও কিন্তু এক ধরনের, আর ওখানে তো স্বাভাবিক কারণে আপনার দ্বীপটা খুবই ছোট, তার মানুষ মানে 7-8 হাজার মানুষ ওখানে থাকে, এবং বেশিরভাগই তো হচ্ছে তারা সম্ভবত ইরান তাদের গত বাজেটে এখানে প্রায় সম্ভবত আমি দেখলাম প্রায় 1 লাখ টন ব্যারেল এরকম এক ধরনের মজুদের বড় ওখানে
প্লান্ট স্থাপন করতেছে, এরকম বেশ কিছু প্ল্যান নিয়েছে। এবং এখানে কিন্তু দেখবেন স্বাভাবিক কারণে ওই দ্বীপটা ঘিরে কিন্তু এক ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও নানা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো স্বাভাবিক কারণে যুক্তরাষ্ট্র যেখানে যেখানে দেখবেন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, আবার যদি এই দেখেন এই সুযোগে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই দ্বন্দ্বের সুযোগে এটা কিন্তু এক ধরনের দুটো বিরোধ কিন্তু এক ধরনের মানে পিছে পড়ে গিয়েছে। আমরা যদি চিন্তা করি, ধরেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা চিন্তা করে দেখেন, সেখানে কিন্তু যদি কালকে যদি রাশিয়া অ্যাগ্রেসিভলি ইউক্রেনে হামলা শুরু করে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু করার থাকবে না, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু এখন টোটালি তার থিঙ্কিং, তার চিন্তা চেতনা সব হচ্ছে মধ্যপ্রাচ্যের কেন্দ্রিক। আবার যদি সাউথ চায়না সিতে আমরা যেটা দেখে আসতেছি, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে ধরেন এক ধরনের বিরোধ আছে আশপাশের সঙ্গে কিন্তু চীনের। এখন যদি চীন একচ্ছত্রভাবে এই অঞ্চলে বলে যে না, আমি ওই যে তোমাদের যে রায় হয়েছে তাইওয়ানের আন্তর্জাতিক সমুদ্র আইনের যে রায় হয়েছে, সেই রায় আমি মানি না, মানে এখন বিষয়টা হয়ে গেছে যে এখন কিন্তু এই আমাদের সাউথ ব্লকের এদের সুপ্রিমেসি জাহির করার একটা প্লেস তৈরি হয়ে গেছে এই যুদ্ধের মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম US ইসরায়েল ইরান যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতি নিয়ে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। নাহিয়ান, আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশ কিভাবে এই বৈশ্বিক সংঘাতে নিজেদের অর্থনৈতিক প্রভাবকে বা অর্থনীতিকে কিভাবে মোকাবেলা করতে পারে এই সংকটের সময়ে, আপনি কি মনে করেন, এবং কাঠামোগত দুর্বলতাগুলোকে কিভাবে চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করতে পারে দেশটি? মূলত তিনটা বড় চ্যালেঞ্জ চলে আসে। প্রথম হচ্ছে জ্বালানি নিরাপত্তা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির যে শকটা নিচ্ছে সার্বিকভাবে, এবং পরবর্তীতে লং টার্মে এটার ইমপ্লিকেশনটা কি। আমরা ইতিমধ্যে ইরানের সঙ্গে এক ধরনের ডিপ্লোম্যাটিক সাকসেস আমরা নিয়েছি, যে এই আমাদের তেলবাহী জাহাজগুলো চলে আসবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারত সহ এমনকি আমেরিকার কাছেও আমরা আমাদের জ্বালানির জন্য সহযোগিতা চেয়েছি। এইটা শুধু এখানেই সীমাবদ্ধ না রাখা হবে সবচেয়ে ভালো পদ্ধতি। তার কারণ আমরা যদি ল্যাটিন আমেরিকা কিন্তু 2030 সালের ভিতরে তাদের LNG প্রোডাকশন ডাবলের দিকে যাবে, পার্টিকুলারলি ত্রিনিদাদ টোব্যাগো এবং আর্জেন্টিনা। সো এই ল্যাটিন আমেরিকার LNG আমাদের জন্য কিন্তু একটা অল্টারনেটিভ, শুধু যে জ্বালানির জন্য না, ট্রেডের জন্য। আমরা কিন্তু সম্পূর্ণ প্যাসিফিকটা রুটটা এখনো আনএক্সপ্লোরই রেখেছি আমাদের এন্ড থেকে। এটা একটা অপশন আমাদের ইন্টারন্যাশনাল এনার্জির ক্ষেত্রে। আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টের একটা বড় ডেস্টিনেশন হচ্ছে আমাদের মিডল ইস্ট এবং সাম এক্সটেন্ট ইউরোপ এবং আমেরিকা, বাট আমাদের একটা বড় ডেস্টিনেশন এক্সপোর্টের হতে পারে কিন্তু আফ্রিকা, যেটা কমপ্লিটলি আনএক্সপ্লোর্ড রয়ে গেছে আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। সো এই অপশন দুটো আমরা করতে পারি। আরেকটা মেকানিজম যেটা রিজিওনালি মোকাবেলা করা, যেটা যদিও আমাদের দক্ষিণ এশিয়ায় আমরা এটার সুফল খুব কমই ভোগ করেছি এতদিন, কিন্তু আমার মনে হয় এখনই সময় যে গ্লোবাল সাউথ যেভাবে উঠে দাঁড়িয়েছে, সাউথ এশিয়া ওইভাবে উঠে দাঁড়াক, একসাথে উঠে দাঁড়াক। কারণ এর ভুক্তভোগী আমরা সবাই। এই হরমুজের 80% তেল আমাদের এশিয়ান কান্ট্রিরাই আমরা নেই, আমাদের 96% অয়েল এখান থেকে আসে, ইন্ডিয়ারও অনেক পোর্শন এখান থেকে আসে, চায়নার, জাপানের, কোরিয়ার LNG এবং আমরা সবাই যদি কম্প্রিহেন্সিভলি এই জিনিসটাকে মোকাবেলা করি, এই জোনকে ইন্টিগ্রেটেড করতে পারি ফর ট্রেড, এনার্জি এবং এক্সপোর্ট, বোথ ইম্পোর্ট, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু পরিবর্তন করা সম্ভব। সো এইরকম একটা স্ট্র্যাটেজিক ফোরকাস্ট তৈরি করার মাধ্যমে একটা প্রিপারেশন নেওয়া, যে ভবিষ্যতে কোনো শক যেন আমরা অ্যাবজর্ভ করতে পারি, এটা একটা ভালো ইনিশিয়েটিভ হতে পারে। জনাব শাকিল, আমরা আসলে যেটা নিয়ে আমি নাহিয়ানকেও জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ এই যুদ্ধের যদি লং টার্মে যদি চলতেই থাকে, তাহলে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা, তাদের ভাগ্যে কি ঘটছে, ওভারঅল বাংলাদেশ আসলে কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে চলেছে, এবং কিভাবে আসলে এখন ওভারকাম করার যদি কোনো পথ থাকে? আমাদের এখনকার যে আমরা ফেসবুক কিংবা আমাদের টেলিভিশনে যে আমরা পেট্রোল পাম্পগুলোর যে চিত্র দেখছি, যদি আপনি একটু বাস্তবতা চিন্তা করেন, যে আমাদের যে সিলেটের যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে, হবিগঞ্জের, এরপরে আরও বেসরকারি 3-4টা,
সেখান থেকে কিন্তু ধরেন মানে গ্যাসের যে উপজাত হিসেবে মানে এখন যে আমরা কনডেনসেন্ট যেটা উৎপাদিত হয় সেখান থেকে কিন্তু প্রক্রিয়াজাত করে আমরা পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এগুলো কিন্তু হচ্ছে। এবং স্বাভাবিক কারণে আমরা দেখলাম যে যেহেতু আমাদের গ্যাস উৎপাদন কিছুটা ভাটা পড়েছে, তো সেখানে হয়তো উৎপাদনটা কম হচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এই গ্যাস ফিল্ডগুলোকে বলে দিয়েছে তোমরা একটু উৎপাদনগুলি বাড়াও, এবং ওখান থেকে কিন্তু আমাদের এক ধরনের অকটেন পেট্রোলের অলরেডি কিন্তু যোগান বাজারে আসছে, প্রতিনিয়ত আসছে। এবং সেটা আমি দেখলাম যে লাস্ট ইয়ারে ছিল প্রায় ধরেন এখানে সিলেটের যে গ্যাস ফিল্ড দুইটা, এটা থেকে প্রায় মানে 7,500 মানে কনসেনট্রেটেড ব্যারেল এখান থেকে পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে যে 600 ব্যারেল অকটেন আসতেছে, এরপরে পেট্রোল আসতেছে 3,450 ব্যারেল, এরপরে আমার ডিজেল কেরোসিন তো আছে। তো অলরেডি এটা হিসাব করলে ধরেন আমাদের চাহিদার প্রায় 33% কিন্তু এখান থেকে আসতেছে। এরপরে আবার যদি আমরা অকটেনের কথা চিন্তা করি হয়তো 7 থেকে 8%, কিন্তু আবার বেসরকারিভাবে কিন্তু অলরেডি 4টা প্লান্টও তারাও কাজ করতেছে। তো স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয় যে যেটা আমরা গণমাধ্যমে যে ক্রাইসিসটা দেখছি, বাংলাদেশ আসলে জ্বালানির ওই জায়গাটায় মানে আমাদের ওই ক্রাইসিসটাই নাই এখন, মানে এই অবস্থায় নাই, যেটা আমরা ফোকাসিংটা বেশি হয়ে যাচ্ছে। এবং এখন যারা পেট্রোল পাম্পগুলোয় ভিড় করছে এই গ্রুপটাকে আমার কাছে মনে হচ্ছে এরা এক ধরনের প্যানিক বায়ার আর কি, হ্যাঁ, মানে যে কি হবে মানে এই বায়ার শ্রেণীটা বেশি। সম্ভবত ঈদের মৌসুমে আমি দেখলাম 4-5টা জায়গায় হচ্ছে যে মোবাইল কোর্ট হলো, কোথাও হয়তো 8,000 লিটার, কোথাও হয়তো 10,000 লিটার। তাহলে সে কিন্তু সাইনবোর্ড টানিয়ে দিয়েছে আমার এখানে তেল নেই, অভিযানে কিন্তু ঠিকই পাওয়া গেল 10,000 লিটার। তাহলে এই ক্রাইসিসটা কেন? তার মানে এটা অবশ্যই এক ধরনের কৃত্রিমভাবে তৈরি করা। হ্যাঁ, এই যুদ্ধ 6 মান্থ যদি এটা বাড়ে তখন আমাদের বড় ধাক্কাটা যেটা শুরু হতে পারে ধরেন এলএনজির ক্ষেত্রে। আমাদের এখন যে অ্যাকশন প্ল্যানটা নিতে হবে 6 মান্থের যে ক্রাইসিসটা, হ্যাঁ ওই ক্রাইসিস, ধরেন আমার মে মাসে আমার কিন্তু রিজার্ভ আছে, মে মাস নিয়ে আমার ক্রাইসিস নেই, তাহলে আমার কিন্তু এখন টার্গেট হওয়া উচিত নেক্সট 6 মান্থ আমি কিভাবে সার্ভাইভ করব। তো সেক্ষেত্রে আমার দেশীয় যে প্রোডাকশন যে ওটা যদি আরো একটু কোনোভাবে বৃদ্ধি করা যায় সেটা একটা বড় জায়গা। তার মানে আমাদের যে এই মজুদধারী এবং হচ্ছে আমাদের এই যে প্যানিক বায়ার শ্রেণীর যে এক ধরনের তৎপরতা, এটা আগেও ছিল, এটা মানে সেই আগে মানে এখনো আছে এবং এটা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই যুদ্ধ 6 মান্থ স্টে করে তখন এক ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে স্বাভাবিক কারণে, সেটা আমাদের সমস্ত জনজীবনেই এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে আমরা যখন আমি একটা পরিসংখ্যান দেখছিলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের যে 25-26 মানে জুলাই সেপ্টেম্বরের যে প্রথম প্রান্তিক, সেখানে আমাদের 759 কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স যেটা এসেছে, তার ভিতরে প্রায় 344 কোটি টাকা এসেছে আমাদের জিসিসি কান্ট্রিগুলো থেকে। তাহলে আপনি চিন্তা করে দেখেন সেটা কিন্তু প্রায় মানে অর্ধেকেরও বেশি, প্রায় বলতে পারি আমরা কাছাকাছি। তো স্বাভাবিক কারণে যে দেশগুলোতে প্রায় 40 থেকে ধরেন 50 লাখ মানুষ এই জিসিসি ওয়ার্ল্ড মানে কান্ট্রিগুলোতে আছে, তো হঠাৎ করে এই মানুষগুলো যখন কর্মহীন হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিক কারণে তাদের এক ধরনের প্রেশার আমাদের ইকোনমিতে পড়বে। আবার এই যে অয়েল রিফাইনারিগুলো ধ্বংস হলো, এগুলো পুনর্গঠনের জন্য তো তার লেবার ফোর্স দরকার। হ্যাঁ, এখন যেটা হতে পারে স্বাভাবিক কারণে অল্প কিছুদিনের জন্য হয়তো অল্প সময়ের জন্য তারা কিছু লোককে সংকুচিত করতে পারে, তাদের হয়তো এক ধরনের বড় ইকোনমিক ক্রাইসিস, যেহেতু এই এতগুলো স্থাপনা তাদের ধ্বংস হলো, এটার জন্য এক ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে। কিন্তু বড় অর্থে ওই অর্থে আমার কাছে মনে হয় না যে প্রবাসীদের এদেরকে এখনই এখান থেকে বের করে দিবে কিংবা সবাইকে মানে একজোটে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এরকম আমার কাছে মনে হয় না। কারণ ওদের অর্থনীতিকে সাস্টেইন করে রাখার জন্যই আমার এই লেবার ফোর্স, এই জাতীয় লেবার ফোর্সের দরকার। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, যুদ্ধ যখন শুরু হয় তখন সবার আগে ঘটে মানবতার মৃত্যু, আর যখন এটি দীর্ঘায়িত হয় তখন পরাজয় ঘটে সাধারণ মানুষের অর্থনীতির। আর যেখানে যুদ্ধ থামে অর্থনীতির ক্ষত সেখানে আরও গভীর হয়। তাই বলতে চাই আর যুদ্ধ নয়, শান্তি চাই। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।